দর্শক আপনাদের স্বাগতম। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ৩ গতে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। আজ আমরা শিল্পে নিরাপত্তা নিয়ে আলোচনা করব ২ পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন নিরাপত্তা প্রকৌশল বিশেষজ্ঞ ডক্টর কামরুল ইসলাম এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মোর্শেদি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমেই সালাম মোর্শেদি, আপনার কাছে জানতে চাবো, আমাদের এক্সপোর্ট প্রতি বছরই বাড়ছে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? আমরা কিন্তু যেভাবে ম্যানেজ করার কথা ইন্ডাস্ট্রিগুলি ঠিক সেভাবে ম্যানেজ করছি না। আগুন ছাড়াও অন্য অন্য ফ্যাক্টরস, অনেকগুলি রিস্ক ফ্যাক্টর থেকে যায়। এইগুলি যেমন ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ওয়ার্কার সেফটি, ভিতরে হেলথ সিকিউরিটি, এগুলি আমরা কি কতটুকু দেখতে পাচ্ছি, বা কমপ্লায়েন্সের সাথে এটা কতটুকু জড়িত আপনাদের? গার্মেন্ট ইন্ডাস্ট্রি না, আপনি এটা লেদার ইন্ডাস্ট্রি, যেহেতু আপনি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করেন, লেদার ইন্ডাস্ট্রি বা অন্য ইন্ডাস্ট্রিগুলি নিয়েও একটু বলেন। যেহেতু আমাদের আসলে ধন্যবাদ আপনাকে, যে আমাদের এটা কিন্তু ফার্স্ট জেনারেশন বিজনেস। আমরা স্বাধীনতার কথা বলছেন, আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই সব কিছু কিন্তু স্বাধীনতারই ফসল। আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা ভাষা পেয়েছি, যে কারণেই কিন্তু আজকে ব্যবসা করার একটা সুযোগ হয়েছে আমাদের। আমি আমার বাবা বা আমাদের পূর্বপুরুষ যাদের দেখেছি, তারা আইদার চাকুরিজীবী ছিল অথবা কৃষি খাতটাই ছিল আমাদের কিন্তু মূল। আমরা যদি 40 বছর পিছনে যাই, অর্থাৎ আমাদের ফার্স্ট জেনারেশনের এই বিজনেসে আমরা হয়তো কেউ দেখে বিজনেস শুরু করেছি, অথবা আমরা আমার ফ্রেন্ড করছে বা কোনো ইন্টারন্যাশনাল কেউ কোনো জায়গায় ভালো একটা কিছু হচ্ছে, এইভাবে করা। আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রি বলতে এইরকমই ছিল, কিছু সরকারের জুট মিল, আদমজি জুট মিল, কিছু জুট মিল এবং সরকারের কিছু টেক্সটাইল মিল ছিল। এছাড়া আমাদের দেশে কিন্তু খুব বেশি একটা কলকারখানা প্রাইভেট লেভেলে ছিল না। স্বাধীনতার পরে কিন্তু এই যে আপনার বিজনেসগুলো এসছে, যে প্রাইভেট যে ইন্ডাস্ট্রিগুলো এসছে, সেইটা নিরাপত্তার ব্যাপারে বা কমপ্লায়েন্সের ব্যাপারে আপনি যেটা বলছেন, ইটিভির কথা বলছেন, আমি 3টার কথা বলি। যে পোশাক খাতটা বা পোশাক বস্ত্র খাত আমি যদি বলি, তাহলে সবটাই কাভার করবে। সেটার একটা আমরা 2 বছর আগে একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট, যেটা আমাদের জাতির জন্য, এই সেক্টরের জন্য ইট ওয়াজ এ বিগ অ্যাক্সিডেন্ট, যেটা বলবো আমরা রানা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমাদের জাতির এই ইন্ডাস্ট্রির খাতে বা দেশে এরকম কোনো কিছু ভবিষ্যতে আসুক, এটা আমরা কোনোদিনই আশা করব না। তবে আদার যে ইন্ডাস্ট্রির কথা বলছেন, তবে আমি এই পার্টটা শেষ করি। সেটা হলো যে এই রানা ইনসিডেন্টের পরে কিন্তু সেফটি মেজার্স নিয়ে 3টি ইনস্টিটিউশন কাজ করছে। একটি হলো অ্যাকর্ড, বিভিন্ন ইউরোপিয়ান ব্র্যান্ডদের নিয়ে অ্যালায়েন্স, নর্থ আমেরিকান ব্র্যান্ডগুলো, আর একটা হলো এনএপি, অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, যেটা আইএলও এবং সরকার মিলে করছে। অর্থাৎ আমি যদি পোশাক খাত থেকে শেষ করি, তাহলে এইভাবে বলবো যে তারা প্রাথমিকভাবে অ্যাকর্ড যাদের সদস্য, তারা অলমোস্ট 1295 ফ্যাক্টরি তারা কিন্তু অলরেডি প্রথম ইন্সপেকশন করেছে, এবং এইগুলো পাবলিশ করেছে অ্যারাউন্ড 1295ই তারা পাবলিশ করেছে যে না, এখানে কাজ করা যায়। এবং 48টা তাদের রিভিউ প্যানেলে আছে, আর 25 তারা বলেছে ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে হবে। অ্যালায়েন্সে আছে 852, আর ইন্সপেকশন রিপোর্ট তারা পাবলিশ করেছে যে 851। 46 তারা রেফার করেছে আপনার রিভিউ কমিটিতে, যেটা আবার টেকনিক্যাল কমিটি রিভিউ করে দেখবে। 8টা তারা বন্ধের সুপারিশ করেছে অর্থাৎ। আর আইএলও অর্থাৎ এনএপি যেটা করছে, সেটা 105 মানে 1517টা করেছে, আর 1355টা তারা পাবলিশ করেছে অলরেডি রিপোর্ট। 21টা তারা রেফার করেছে রিভিউ প্যানেলে, আর 4টা বন্ধ। অর্থাৎ টোটাল যদি বন্ধ করে বলা হয় 37 ফ্যাক্টরিকে তারা বলেছে এই মুহূর্তে তারা কাজ করার নিরাপদ না। আর বাকি 3664টার মধ্যে 3501টা তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে, আর বাকি 115টা আছে আপনার রিভিউ প্যানেলে। আমাদের ইন্ডাস্ট্রির প্রাথমিকভাবে তারা যে প্রতিবেদনটা দিয়েছে, সেটা ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু এই ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের পরে আন্তর্জাতিকভাবে একটা বিশাল আমরা ইমেজ ক্রাইসিসে পড়ে যাই। শুধু বিদেশে না, দেশেও কিন্তু আমাদের মিডিয়া সব জায়গায় এই প্রাথমিকভাবে এই পাবলিশের পরেই কিন্তু আমরা এই ইমেজটা কিছুটা হলেও আমরা কিন্তু রিকভার করেছি। এবং এই যে ব্র্যান্ডরা কাজ করছেন, তারাই কিন্তু এখন আমাদের ওভারসিজে অর্থাৎ বিদেশে আমাদের ব্র্যান্ডিংটা তাদের মাধ্যমে হচ্ছে। আমরা যদি 2 বছরের একটা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব একটা ধারাবাহিক কিন্তু আমাদের একটা নেগেটিভ গ্রোথ ছিল সার্বিক সকল রপ্তানিমুখী শিল্পের।
কিন্তু এই লাস্ট 3টি মাস যদি আমি দেখি তাহলে দেখবো আমরা একটা পজিটিভ এতে এসেছি, একটা রেসপেক্টেবল গ্রোথ, ডবল ডিজিট গ্রোথ 2 মাসে, 1 মাসে হয়তো 8.some%। তো আর আপনি যেটা ইটিপির কথা বললেন, ইন্ডাস্ট্রি শুধু যে আমাদের আমি কি বলবো চামড়া বা আমাদের যে লেদারে লাগে তা না, সব আমাদের ওয়াশিং গার্মেন্টস করতে গেলে ওয়াশিংয়ে লাগে, ডাইং লাগে, আমাদের যদি সোয়েটার ডাইং থাকে, টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ডাইংয়ে লাগে, এইগুলোতে কিন্তু আমাদের ইটিপি জরুরি প্রয়োজন। এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রাইভেটাইজেশন, আমাদের প্রাইভেট এতে কিন্তু অনেক বড় হয়েছে এবং উদ্যোক্তাদের নিজেদের উদ্যোগে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যখন ইন্ডাস্ট্রি করেছে তখন কিন্তু একটা জোন হিসাবে তৈরি হয়ে গেছে। যেমন আমাদের আসলে একটা জোন, গাজীপুর একটা জোন, আমরা যে রূপগঞ্জ একটা জোন, নারায়ণগঞ্জ একটা জোন হয়ে গেছে। এই হিসাবে এভাবে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গড়েছে এবং আজকে যদি আমরা টেক্সটাইল ক্লথিং সেক্টরের এক্সপোর্টটা দেখি, আমরা লেদার বা অন্য ফার্মাসিউটিক্যাল সব সেক্টরই কিন্তু করছে। তবে আমরা যদি এটার এক্সপোর্ট দেখি তাহলে দেখবো অলমোস্ট 81% কিন্তু এক্সপোর্ট হচ্ছে কিন্তু আপনার টেক্সটাইল এবং ক্লথিং সেক্টর থেকে। এইখানকার ডেভেলপমেন্ট তো অবশ্যই দরকার। ইটিপিটার যদি বলেন, আমি ইটিপিটা প্রশ্নের উত্তর দিলে ভালো হবে। তবে আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর কামরুল ইসলাম, এনভায়রনমেন্ট, পাবলিক হেলথ, এগুলির দিকে তাকানোর জন্য অনেকগুলি ল আছে, কিন্তু এই ফ্যাক্টরসগুলি কীভাবে ইমপ্লিমেন্ট করা, মানে এই ফ্যাক্টরসগুলি চেক করার জন্য কি কি করণীয় দরকার আছে, যেটা একটা ইন্ডাস্ট্রি ঠিকমতো এগুলি মেনে চলবে বা এনভায়রনমেন্ট পলিউট করবে না বা পাবলিক হেলথ হ্যাজার্ড ক্রিয়েট হবে না, কি করানো দরকার আমাদের, বা আপনারা রিস্ক ফ্যাক্টরের বেলায় কি কি দেখেন নর্মালি? ধন্যবাদ সাইফুল হুদা, আপনাকেও ধন্যবাদ সালাম মুর্শিদি। আপনাদের যে অ্যামেজিং প্রোগ্রেস, that really proud us when we're sitting abroad and see that how quickly we are growing. We are proud of that. And এই যে আপনি আরেকটা বললেন যে এত কম সময়ের মধ্যে আমরা ছিলাম অরিজিনালি ফার্মার্স, ফিশারম্যান, আমরা যে পর্যায়ে চলে এসেছি, আমি দেখছি যে নেক্সট 20 years উইল বি অলমোস্ট লাইক ডেভেলপড কান্ট্রি। এখন সেই লেভেলে যাওয়ার জন্য আমাদের যে প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম, ইফ আই টেক অ্যান এক্সাম্পল, আই ওয়াজ ওয়ার্কিং ফর স্ট্যাটওয়েল, দ্যাটস এ নরওয়েজিয়ান ন্যাশনাল ওয়েল কোম্পানি, অ্যাজ এ প্রিন্সিপাল সেফটি কনসালটেন্ট। তো সেখানে আমি দেখেছি যে তাদের একটা, বাট নট ওনলি স্ট্যাটওয়েল, ব্রিটিশ পেট্রোলিয়াম, অল দ্য কোম্পানিজ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, দে হ্যাভ সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাটস ফ্রম দ্য ভেরি টপ লিডার্স অফ দ্য কোম্পানি up to the workers, everyone is responsible. এটা কোনো একজনের পক্ষে এই সেফটি অ্যান্ড হেলথ ইস্যুস দেখা সম্ভব না। মানে এটা যদি আমি ন্যাশনাল লেভেলে বলি তাহলে আমাদেরকে একদম টপ গভর্নমেন্ট লেভেল থেকে একদম যারা আমরা প্রতিদিন ইউজ করছি, যে রাস্তায় জিনিস ছুড়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু মানে সব কিছুর মধ্যে একটা এই কালচারের মধ্যে আসতে হবে। দ্যাটস দ্য সেফটি কালচার। অ্যান্ড এই সেফটি কালচারটা আমরা কিভাবে করব? হোয়াট ইজ সেফটি কালচার? সেটা আমি অলরেডি বলেছি যে সেফটি কালচার হচ্ছে যে আমরা নিজেরা প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিয়ে এটা করব। যে আমি যে কাজটা করছি, ইভেন আই এম টেকিং দিস কাপ, এটা যে আমি আমাকে গরম হয়ে হাত পুড়ে যেতে পারে, এটা যেমন আমি ব্যক্তিগতভাবে করছি, আমি যখন অন্যের কোনো কাজ করব সেটাতে যাতে তার ক্ষতি না হয় সেটা দেখতে হবে। এভরিওয়্যার উই নিড টু ফোকাস অন দিস রেসপন্সিবিলিটি অ্যান্ড টেক দ্য রেসপন্সিবিলিটি। এই সেফটি কালচারটা আসবে কিভাবে? আমরা যেমন আপনার কর্পোরেট লেভেলে কি করি, এর জন্য হেলথ সেফটি এনভায়রনমেন্ট ম্যানেজার, হি ফোকাস হাউ টু ডেভেলপ ফার্দার the safety culture. Then we assess safety culture for the corporate different industries. এখন আমরা যে লেভেলে আছি, আমি যদি সালাম ভাইয়ের এটাতে যাই, ওনাদের যে অ্যামেজিং ডেভেলপমেন্ট ইভেন ইন সেফটি, এটা প্রশংসা না করলেই না। কারণ আমি যখন প্রথমে বুয়েট থেকে পাশ করে যে সেফটিতে প্রথম কাজ করা শুরু করি কম্বাসন টেকনোলজি নিয়ে জার্মানিতে, তখন আমি ফার্স্টে কম্বাসন পড়তে গিয়ে যে বয়লার এক্সপ্লোশন হয় অ্যান্ড দেন এই টেকনোলজিগুলোর সাথে এবং সেফটি সম্পর্কে পরিচিত হই। তখন আমি ভাবতাম যে আমার তো এটা, আমি দেশে যেতে চাই আফটার সাম টাইম, আমি দেশের জন্য কাজ করতে চাই, আমার দেশের প্রতি অনেক রেসপন্সিবিলিটি আছে, আমি এখানে there is a good chance I can live my whole life,
but that's not my goal. I want to work for my homeland. এখন এই যে যেতে চাই, সেই আমি কি যে কাজ করতে পারবো, কারণ আমরা যে লেভেলে আছি। কিন্তু আমি যখন এখন দেখছি সেফটিতে আমরা যে প্রোগ্রেস করেছি, দ্যাটস নোটওয়ার্থি। প্রশ্ন নিয়ে নিয়ে আমাদের দর্শকদের কাছে তারা কি জানতে চায়? আমি মাজহারুল ইসলাম। আমার কোশ্চেন সালাম মুর্শেদী স্যারের কাছে। শিল্পের নিরাপত্তায় আমাদের গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা 3-4টা প্রশ্ন একসাথে নিয়ে নিই সালাম ভাই। হ্যাঁ, এমডি সুমন আহমেদ। আমি একজন স্টুডেন্ট। আব্দুল সালাম মুর্শেদী স্যারের সূত্র ধরে কথা বলতে চাই। 2013 সালে 24শে এপ্রিল যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে একটা বিল্ডিং ভেঙে গেল, প্রায় 1500 লোক মারা গেল। এখন এই মুহূর্তে যদি 5টা বিল্ডিং ভেঙে যায় তাহলে 7500 লোক মারা যাবে। যাদের জন্য আজকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, তারা হচ্ছে শ্রমিক, যাদেরকে বলা হয় দিস আর দ্য গোল্ডেন লেবার্স ইন বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা ঘটার আগে আমরা কেন নড়াচড়া করে বসি না? ঘটনা ঘটার পরে কেন আমরা এত তৎপর হই? শিল্পে নিরাপত্তা বলতে আমার কাছে 3টা জিনিস মনে হয়। শিল্পে নিরাপত্তা, শিল্পের নিরাপত্তা এবং শিল্পের মাধ্যমে জনগণের নিরাপত্তা। আমাদের যে নারায়ণগঞ্জের যে নদীটা আছে, কাশপুর ব্রিজের নিচে আমরা যেটা বলি, ওই নদীটা নাকি একসময় ছিল যে একদম প্রচণ্ড পবিত্র পানির জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ওখানে ওই বাতাসটা শরীরে লাগিয়ে কুষ্ঠরোগ বা অন্য ধরনের এই ধরনের ব্যাধিগুলো দূর করতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই নদীটাই আজকে হচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিততম নদী। তো এর মাধ্যমে কিন্তু আমরা সাধারণ মানুষ আসলে কিন্তু অনেক হ্যাজার্ডাস বা আমরা কিন্তু আজকে ঝুঁকির মুখে আছি। শিল্পে নিরাপত্তাটা করছি না শিল্পের মাধ্যমে জনগণের, শিল্পের কারণে যে জনগণ যে প্রবলেম ফেস করছি, যে ঝুঁকির মধ্যে আছে, সেই জায়গায় আমরা ইমপ্রুভ করছি? আপনারা আসলে কি দেখছেন? এখান থেকে শুরু করে রেসপন্স জি। ডক্টর কামরুল ইসলাম। জি, থ্যাংক ইউ। এখানে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল সেফটি বলি, দ্যাটস ফর পিপল, দ্যাটস ফর ওয়ার্কার্স। এটার বেশ কয়েকটা পার্ট আছে। আমরা যখন সেফটি ইজ ফাংশন অফ রিস্ক ফ্যাক্টরস, এখন রিস্ক ফ্যাক্টরসগুলোকে আমরা 4 ধরনের রিস্ক নিয়ে কথা বলি। ফার্স্ট প্রায়োরিটি ইজ পিপল, লাইফ। এটার কোনো ভ্যালুয়েশন, কোনোভাবে মনিটরি এটা দেওয়া সম্ভব না। লাইফের তো কোনো ভ্যালু হয় না। এটা হচ্ছে সেফটি অফ ওয়ার্কার্স। এই সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যেটা বললাম, সে প্রথম রিস্ক হচ্ছে যে আমার পার্সোনাল রিস্ক, ওয়ার্কার রিস্ক। দেন কামস এনভায়রনমেন্টাল রিস্ক। আপনি বলেছেন এনভায়রনমেন্টাল রিস্ক। এনভায়রনমেন্টালে আমরা অনেক আগে থেকে বাংলাদেশে কাজ করছি। উই হ্যাভ মেনি স্পেশালিস্ট এক্সপার্ট, জাস্ট টু মেনশন, বাট টু নো এফেক্ট। হ্যাঁ, নো এফেক্ট, দ্যাটস দ্য ইমপ্লিমেন্টেশন ইস্যুস। আমি একটু কুইকলি উদাহরণ দেই এই ব্যাপারে, যে আমরা যদি একটা ছোট অফিস, লেটস সে অনলি 10 পিপল ওয়ার্কিং, আমরা যদি ওইখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম যে কিভাবে চলবে, অর্গানোগ্রাম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এটা না থাকে সেটা চলবে না। তো আমাদের কিন্তু এগুলো আছে, কিন্তু তারপরে কেন চলছে না? দ্যাট মিনস দেয়ার আর সাম ইমপ্লিমেন্টেশন প্রবলেমস। এই প্রবলেমগুলো হয়তো আমরা অনেকেই জানি যে কি কি প্রবলেম আছে। আই ডোন্ট গো টু দ্যাট ডাইরেকশন। এখন আমি সেকেন্ড রিস্কের কথা বলেছি। দ্যাটস অলসো ফর পিপল, ফর দ্য যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সেটা হলে কাদের ক্ষতি হবে? আমাদের আশেপাশে একটা ইন্ডাস্ট্রি যদি হয়, আশেপাশে ক্ষতি হবে, কারো যেন ক্ষতি না হয়। অ্যান্ড উই ওয়ান্ট টু বি অলসো সাস্টেনেবল। বিজনেস করতে হলে আমাকে সেখানে কস্ট বেনিফিটও করতে হবে। এই জন্য আমাদের একটা মেথড আছে, রিস্ক সেফটি ইঞ্জিনিয়ার ফলোজ দ্যাট মেথড। যখন একটা নতুন ফ্যাক্টরি হবে, শুধু ল্যান্ডটা আছে, যে চারপাশে কতটুকু সেফটি এরিয়া হতে হবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী হবে। উই ডু অল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বিফোর ইভেন স্টার্টিং দ্য লেআউট, যে এটা কী ধরনের ইম্প্যাক্ট হতে পারে, ফিজিবিলিটি কী হবে। এই যে হোল প্রসেস, যে একটা নতুন ফ্যাক্টরি ফিজিবিলিটি থেকে শুরু করে ডিটেল ইঞ্জিনিয়ারিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রোডাকশন, উই ডু দিস অল থিংস। লেটস ফর ওয়েল অ্যান্ড গ্যাস নিউ প্রজেক্ট, নিউ অফশোর প্ল্যাটফর্ম, refineries, we have this all the steps, and every steps আমরা কি করি? Safety review, health review, environmental review with all the engineers and other professionals sitting together, workshop. টেক্সটাইল বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখছি, যে আমরা আসলে
ওয়ার্কারদের নিরাপত্তার জন্য আমরা যতটুকু ইমপ্রুভমেন্ট করা দরকার আছে আমরা অনেক ভালো ইমপ্রুভমেন্ট করছি, এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজে দেখছি। কিন্তু আমার কথা হচ্ছে যে কি আমরা পরিবেশগতভাবে যে ঝুঁকিতে আছি বা পরিবেশের যেই যে শীতলক্ষার কথা বললাম, আসলে আমরা সেই জায়গাতে আসলে ইমপ্রুভ করছি কিনা। ওনার থেকে আমি ভালো বলতে পারবো, কারণ আমাদের উপরে চাপাই দিতে হবে, আমরা বলতে পারলে ভালো হবে। আমি ওনাকে একটু হেল্প করি। জি। ভাই বলেছেন আসলে কামরুল ভাই, সেটা হলো এই জায়গায় যেটা অ্যাসেসমেন্টের কথা বললেন, ফিউচার প্ল্যান, সেটা হলো যে আমাদের যে ইকোনমিক জোনগুলো হচ্ছে, যেহেতু সরকার খাতওয়ারি সেক্টর ওয়াইজ অনেক ইকোনমিক জোন কিন্তু গতবার বাজেটে পাস হয়েছে। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি যে এটা টার্গেট হতে হবে, একটা সময় সীমা বেঁধে দিতে হবে যে এই সময়ের মধ্যে এইগুলো শেষ হবে আমাদের বিভিন্ন মফস্বল ডিস্ট্রিক্টগুলোতে। এই সময় যে ইকোনমিক জোনগুলো হবে সেগুলো কিন্তু আপনার অত্যন্ত প্ল্যান্ড হয়ে, যেমন উনি বলেন অ্যাসেসমেন্ট করে সেখানে রাস্তা থাকবে, ইটিপি সেন্ট্রাল ইটিপি থাকবে। কিন্তু এখন যেগুলো হয়ে গেছে, আপনি যেটা বললেন, আমার ছোট ভাই যেটা বলতেছে যে শীতলক্ষা, ওখানে মানুষ আসতো তার স্কিন ডিজিজ বা অন্য কিছুর জন্য, ভালো এত পরিষ্কার পানি ছিল, গ্রিন, পূজাও হতো হ্যাঁ পূজাও সব। কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রি হয়েছে, ইন্ডাস্ট্রিকে আমরা ব্লেম না করে আমরা এই বলি, যেহেতু আমাদের প্রথম জেনারেশন বিজনেস, আমরা অলরেডি একটা কিছু কিছু কনসেন্ট্রেট জোন হয়ে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গ্রো করে গেছে। এখন অনেকেরই কিন্তু দক্ষতা আছে, সে কিন্তু টাকা দিয়ে ইটিপি কোর্স করেছে, কেউ করতে পারবে কিন্তু তার জায়গা নাই। আবার অনেকেই করেছে তার টাকা নাই, মানে অর্থাৎ তার ক্যাপেবিলিটি নাই। এই জায়গাটায় আমি সরকারকে প্রস্তাব করব, যিনি করতে পারছেন সে করুক। এই সেন্ট্রাল এই জায়গাগুলোতে যে কনসেন্ট্রেট জোন, সেই জায়গায় সরকারের এখন উচিত, আমি সরকারের কাছে পরামর্শ রাখবো, তাইওয়ান কোরিয়ার মতো সেন্ট্রাল ইটিপি করে দেওয়া। তাহলে আপনার এত জায়গাও লাগবে না, প্রত্যেকে আমরা যেমন ইলেকট্রিসিটি ব্যবহার করছি না, সবাইকে তো বিলও দিতে হচ্ছে। তাহলে সেন্ট্রাল ইটিপি করলে ওই জায়গায় যে ইন্ডাস্ট্রিগুলোতে সব পরিবেশ বান্ধব হয়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু একসময় দরকার ছিল আন্তর্জাতিকভাবে আমাদের পরিচিতি, এখন সব ক্ষেত্রে ব্যবসার সব যে খাতগুলো আছে, কিছু খাতে খুবই ভালো করেছি। তবে বাংলাদেশ হ্যাজ অলরেডি বিন রেকগনাইজড অ্যাজ এ এক্সপোর্ট ব্র্যান্ড কান্ট্রি, এটা কোনো সন্দেহ নাই। বাট এখন এর সাস্টেনেবল গ্রোথ এবং এইটার একটা পরিবেশ বান্ধব করতে হবে। সেজন্য আমি রাখবো দুটো প্রস্তাব সরকারের কাছে রাখতে চাই। সেন্ট্রাল ইটিপি করে দেওয়া, যেখান থেকে আমাদের ছোট মাঝারি যাদের জায়গা নাই বা টাকা নাই তারা নিতে পারবে লাইনগুলো। 2 নম্বর হলো যারা নিতে পারবে এটাকে এনকারেজ করার জন্য, ইন্ডাস্ট্রিকে এখন পরিবেশ বান্ধব করার জন্য ইটিপির জন্য লোয়েস্ট রেটের ইন্টারেস্ট দেওয়া, 5% ম্যাক্সিমাম। কারণ এই টেক্সটাইল সেক্টরের গ্রোথের জন্য সরকার একসময় কিন্তু 25% ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন, এখন সেটা 5%-এ চলে এসছে। এটা একটি। আরও দুটো প্রশ্ন ছিল আমার ওই ভাইয়ের, এই যে রানার কথা বললেন যে আমরা যদি এরকম একটা ধ্বংস হয়ে গেলে আরও যদি 5টা হয় অনেক যাবে। আমি মনে করি একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্ট্রেংথ হলো আমার পার্টনার যারা ওয়ার্কার। এইটা যদি না ভাবে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না। আমরা বাইরে অনেকভাবে দেখি, মিডিয়ার কথা বলি, অবশ্যই মিডিয়া হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু প্রচারে, দেশে এবং বিদেশে। কেউ নেগেটিভলি নিতে পারেন, কেউ পজিটিভলি নেবেন। তবে এই যে লেখা বা আমাদের যে প্রচারণা, এইটা কতটুকু পজিটিভ অ্যাঙ্গেলে করছেন অবস্থান বুঝে। এখন যদি মনে করেন আমার এনভায়রনমেন্টটা ইউরোপের সাথে কম্পেয়ার করেন, তাইলে কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন হবে। কারণ ইউরোপ আর আমার দেশেরই না, আমার দেশের মানুষের, আমাদের বড় সম্পদ কি, আমাদের জনসংখ্যা হাত। আমি এদেরকে কিভাবে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেইটা দেখতে হবে। সেই জন্য আমি বলবো তাজরিনের ওই বা রানা এই ইনসিডেন্টটা আমাদের অনেক বড় সেক্টরের জন্য সেটব্যাক, দুঃখজনক। তবে দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ফর ফার্দার গ্রোথ। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিল্পের নিরাপত্তা নিয়ে আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন 3 গ, কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে। সাথে আছেন ডক্টর কামরুল ইসলাম এবং আব্দুল সালাম মুর্শিদি। ডক্টর কামরুল ইসলাম, যারা মুর্শিদি আমাদেরকে সেন্ট্রাল ইটিপির কথা বলেছেন, তাইওয়ান কোরিয়ার এক্সাম্পল দিয়েছেন। টেকনোলজিক্যালি এটা পসিবল কিনা, এবং আপনি যেখানে রিসার্চ করেছেন বা ইউরোপিয়ান কান্ট্রি, আমরা জানি যে তারা এইসব জিনিসকে খুব বেশি গুরুত্ব দেয় এবং ওদের টেকনোলজি অনেক অ্যাডভান্স। আমাদের এখানে এই টেকনোলজি ইমপ্লিমেন্ট করা সম্ভবপর কিনা, আর কতদিন লাগতে পারে?
I should say that this central ETP, this is a huge because we Task. have at 6,000 factories and একটা in zone- different না, এত different হবে না একটা zone-এ। locations. নো 6000 গার্মেন্টস ফ্যাক্টরি 6000 ইজ ডিফারেন্ট, বাট যেগুলোতে ইটিপি প্রয়োজন, যেগুলো কনসেন্ট্রেট অবস্থায় আছে, যেমন মনে করেন গাজীপুরে যে ইন্ডাস্ট্রিগুলো আছে একটা জোনের মধ্যে, সে জায়গায় ইটিপি করা সম্ভব, রূপগঞ্জে করা সম্ভব, নারায়ণগঞ্জে ছোট ছোট যেগুলোতে আপনার গার্মেন্টসের জন্য কিন্তু ইটিপি প্রয়োজন নাই। আমার ওখানে পরিবেশের কোনো প্রয়োজন হলো Dyeing. ওয়াশিং প্লান্ট, ডাইং এবং কম্পোজিট যাদের আছে তাদেরই প্রয়োজন। এবং আপনি যদি লেদারের দরকার, বা এইরকম কোনো পরিবেশ হ্যাজার্ড কোনো কিছু ইন্ডাস্ট্রি হলে সেগুলোতে দরকার। আমাদের যে লেটেস্ট লেদার জোনটা হয়েছে, যে আমাদের শিল্প এলাকাটা নতুন করা হয়েছে, ওইখানে কি সেন্ট্রাল ইটিপি আছে কিনা? আমার মনে হয় এখানে সব কিছু করে রেডি করেই যাওয়া হচ্ছে, কারণ লেদারের সবচেয়ে বড় জিনিস হলো কিন্তু ইটিপি। এত বেশি কেমিক্যাল এখানে ব্যবহার হয়, এখানে আমার মনে হয় লাল ওষুধের মতন অবস্থা হয়ে যাচ্ছে। সেই জায়গায় সেন্ট্রাল ইটিপি অবশ্যই আছে। তবে একটা বড় অভিযোগ আছে সালাম মুর্শিদি সাহেব, যে বেশিরভাগ ক্ষেত্রে এই ডাইং এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির ইটিপি থাকা সত্ত্বেও তারা চালায় না। এখানে ওই আমি আপনাকে বলেছি, সেটা হলো যে মানসিকতার ব্যাপার। সেখানে হচ্ছে হোল ওয়ার্ল্ড ইজ নাও বিকাম এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আপনি ইন্টারন্যাশনালি আমরা কম্পিটিশন করে মার্কেট করছি। আজকে দেখেন এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স, ন্যাপ কাজ করছে আইএলওর সাথে, এই যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এনি কমপ্লায়েন্স ইজ কস্ট। যেটা উনি বললেন ডিএ, একটা বিল্ডিংয়ের ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে গেলে ছোট মাঝারি বড় পর্যন্ত 20 crore টাকা লাগে। আজকে মনে করেন এই যে অ্যাক্সিডেন্টের পরে আমাদেরকে বলেছে ফায়ার ডোর আনতে, সব ফায়ার ডোর, একটা যদি মাঝারি টাইপের ফায়ার ডোর করে, বা সেই জায়গায় আমি যদি ফায়ার হেডেন মোটরস ধরেন ইলেকট্রিকটা নতুন করে করতে হয়, 5 থেকে 20 কোটি টাকা লাগে। আবার যদি মনে করি 10 তলা ইন্ডাস্ট্রি হয়, সেখানে আপনার স্প্রিংকলার লাগবে, সেটার কষ্ট আরও বেশি। আমি মনে করি আমাদের কস্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের যদি আমরা দেখি যে আমাদের ওয়েস্ট বেড়েছে, আমাদের ইউটিলিটি বিল বেড়েছে, আমাদের ব্যাংক বিমার ইন্টারেস্ট রেট বেশি। কম্পিটিটিভনেস হারিয়ে দেব। আবার আরেকটা জিনিস বলে রাখি, দেখেন ইন্টারন্যাশনাল যদি আমি কম্পিটিশন করছি, সেই ক্ষেত্রে আমাদের ইউরো জোনে কিন্তু একটা বিশাল ডিভ্যালুয়েশন করেছে বড়, 114 ছিল, এখন সেটা 85 টাকায় নেমেছে। যে আগে এক্সপোর্ট করতো 114 টাকা পেত, সে এখন পাচ্ছে 85। আবার আমরা ডলারের এগেনস্টে কিন্তু আমাদের টাকার মান কিন্তু অনেক শক্তিশালী লাস্ট 4 ইয়ার্স। অথচ জায়ান্ট ইন্ডাস্ট্রিকারী, মানে আমরা বলবো যারা ইন্ডিয়া বা চায়নার মতো জায়ান্ট টেক্সটাইল গ্রোথ ইন্ডাস্ট্রি যারা, তাদের এখানে দেখেন একটা বড় বড় অবমূল্যায়ন হচ্ছে। যারা আপনারা কাছাকাছি ইন্ডিয়ায় গিয়েছেন দেখবেন 3 বছর আগে 44 বা 42 রুপিস পেতেন, এখন 70 রুপিস পাওয়া যায়। অর্থাৎ $1 যে এক্সপোর্ট করবে সে 70 রুপি পাবে। অর্থাৎ আমার থেকে প্রতিযোগী দেশগুলোর প্রতিযোগিতায় তার কিন্তু কম্পিটিটিভ এজ প্রতিদিনই বাড়ছে, আর আমার কিন্তু কমছে। সেই কারণে ইন্টারন্যাশনাল এতে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু আমার কম্পিটিটিভনেসটা, কেউ কিন্তু আমার বন্ধু না, প্রত্যেকেই আমার প্রতিযোগী দেশ। সেই জন্য এই কমপ্লায়েন্স বা আদার যে কস্ট, সরকারের কাছে আমাদের জিনিসটা চাওয়ার কি, আজকে মনে করেন এই যে গ্রোথ দেখলে তো খুশি হলে হবে না, গ্রোথ আমরা হবেই। আমাদের ওই ন্যাক আছে, আমাদের যারা প্রাইভেটে যারা আমাদের সেকেন্ড জেনারেশন অলরেডি বিজনেসে চলে এসছে, গ্রোথ দেখে যদি মনে করি ইন্ডাস্ট্রির খুব ভালো অবস্থা আছে, সেটা না। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন একজন দোকানদার, সে যদি তার দোকান না খুলে থাকে কিন্তু ভাড়া দিতে হয়। আমি যদি ইন্ডাস্ট্রি আজকে সেট আপ করেছি, আমার মান্থলি স্যালারি, আমার কিন্তু ডেলি না, আমাকে তাকে মান্থলি বেতনটা দিতে হবে কাজ না থাকলে। সেকেন্ডলি হলো একটা যে কোনো বিদ্যুৎ ব্যবহার না করেন সেটার একটা মিনিমাম কস্ট আছে, গ্যাস ব্যবহার না করলে একটা মিনিমাম চার্জ আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি যখন আপনি সেট আপ করেন, তখন আপনি লস হলেও বা কম্পিটিটিভ ব্রেক ইভেন হলেও আপনাকে কিন্তু অর্ডারটা নিতে হয়। আমি একটু টেকনিক্যালি হেল্প করি। জি, এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমার যে নলেজ বেসড প্ল্যানিং, যে আমার যে কোয়েশ্চেনটা ছিল ইটিপি সেন্ট্রালি সম্ভব কিনা, আমি প্রথমে যেভাবে অ্যান্সার দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট যে সিচুয়েশন, কিন্তু আমরা যদি নলেজ বেসড প্ল্যানিং করি, আমরা কি ইন্ডাস্ট্রি করতে যাচ্ছি, ফিউচারের জন্য যে প্ল্যানিং, দেন উই নিড ফিজিবিলিটি প্রপারলি, যে আমাকে ইটিপি সেন্ট্রালি করলে কিভাবে থাকতে হবে, লোকেশন কি হবে, অ্যান্ড টেকনিক্যালি ইটস পসিবল। কিন্তু যা আমরা যেটা নষ্ট করেছি ওইটা রিভাইভ করা সম্ভবপর কিনা? And existing that's possible, but it's a huge work, because আমরা যদি practically আমি যদি বলি যে every lake and every rivers are polluted,
এখন আমরা সেখান থেকে ফিরতে হলে আই এম নট এনভায়রনমেন্টাল এক্সপার্ট বাট বিকজ আই এম হেলথ সেফটি এনভায়রনমেন্ট অল দ্য ম্যানেজার্স ফর কর্পোরেট লেভেল ফ্রম দ্যাট নলেজ আই কুড সি দ্যাট ইটস এ হিউজ ওয়ার্ক আমরা এখন বাট উই নিড টু ডু ইট বিকজ আদারওয়াইজ ইফ উই ডোন্ট হ্যাভ গুড হেলথ you are all future leaders. If you are not feeling good, you can give your best results for your personal life and for the country. আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছে। জি, সালাম মুর্শিদি স্যারের কাছে আমার প্রশ্ন ছিল, আপনি বলেছিলেন যে নিরাপত্তাজনিত কারণে 37টি প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং কিছু আছে রিভিউ আন্ডারে, তো ওগুলো কি আদৌ বন্ধ হয়েছে বা রিভিউ আন্ডারগুলো কি পর্যালোচনা করা হচ্ছে এগুলো নিয়ে? আর কামরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল আমার, নিরাপত্তাজনিত ব্যাপারে শ্রমিকদের সাথে মালিক পক্ষের সম্পর্কটা কেমন থাকা উচিত নিরাপত্তার স্বার্থে? সালাম মুর্শিদি স্যারের কাছে আমার প্রশ্ন, আমাদের সরকার $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 2021 সালে। এখন এটা করার জন্য আমাদের যে প্রতি বছর যে রপ্তানি, গার্মেন্টস শিল্পের রপ্তানি যে 10% হারে বৃদ্ধি করা দরকার, সেটা কি আপনারা করতে পারছেন কি না? আমাদের দেশের এখন বর্তমান যে অবস্থা, মানে প্রাকৃতিক অবস্থা, সেখানে পূর্বের চেয়ে কিন্তু বর্তমানে আর্থকুয়েক বা ভূমিকম্পের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের শিল্পে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা নতুন কোনো কিছু ইনক্লুড করেছেন কিনা? আমার সালাম মুর্শিদি স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে শিল্পে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি কি ভূমিকা রাখতে পারে এবং যে আইনগুলো আছে আদৌ কি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এগুলো প্রয়োগ করা হয় কি না? থ্যাংক ইউ। আমি মনে হয় আমার যদি 3টা প্রশ্ন আপনাকে একটু পরে দিই, সেটা হলো ছোট ভাই যেটা বলছিলেন যে 37 ফ্যাক্টরিজ ক্লোজ টোটালি ক্যানট ওয়ার্ক, বিকজ আপনি ইন্টারন্যাশনাল কাজ করছেন, যদি দেশের কোনো কাজ করেন সেইটাতে কেউ বাধা দিবে না, বাট ইন্টারন্যাশনালি কোনো কাস্টমারের কাজ করা খুব ডিফিকাল্ট। আর 115টা যেটা রিভিউতে আছে, রিভিউ বলতে আপনার 2 পক্ষের ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সনরা রিভিউ করে এটা করবে, কিছু হয়তো রেমিডিয়েশন ওয়ার্ক তারা সাজেস্ট করবে, কিছু পিলার, কিছু জ্যাকেটিং কিছু করার জন্য সেটা হয়তো করবে। একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, এই ইন্ডাস্ট্রিটা যখন গড়ে উঠেছে কিন্তু ঢাকা বেসড, এটা কনভার্টেড বিল্ডিংয়ে অথবা শেয়ার বিল্ডিংয়ে। কনভার্টেড বিয়ার বলতে হয়তো কারো বাড়িঘরে আমরা করেছি, শেয়ার বিল্ডিংয়ে হয়তো দোকান আছে, বাট প্রেজেন্টলি আফটার রানা ইনসিডেন্ট নো কাস্টমার্স, নো ব্র্যান্ড, দে আর নট অ্যালাউইং or they are not encouraging to place any order in converted or share building. অর্থাৎ in near future, within next 2 years, I think there will be ঢাকায় কোনো ফ্যাক্টরি আপনারা দেখবেন না, এগুলো কিন্তু কমে আসছে। আর একটা যেটা বলছিলেন যে শিল্পে 50 বিলিয়নের কথা, 50 বিলিয়ন গভর্নমেন্ট করে নাই, এটা বিজিএমএ তার ঢাকা অ্যাপারেল সামিটে দে হ্যাভ টার্গেটেড প্রজেকশন দিয়েছে যে আমাদের যে 50 বছর পূর্তি উপলক্ষে 2021-এ $50 বিলিয়ন একটা টার্গেট নির্ধারণ করেছে। এটা কতটুকু বাস্তবসম্মত এবং এটা আসলে অর্জন করা যাবে কিনা, আমি মনে করি যে আমাদের এই হয়তো রানা ইনসিডেন্ট আমরা কিছুটা পিছিয়েছি, তবে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যে গ্রোথ, যে রেমিডিয়েশন প্রক্রিয়া চলছে, যে রিলোকেশন চলছে, এই রিলোকেশনের কিছু গভর্নমেন্ট হেল্প লাগবে, এটা পসিবল। এবং আমি 2-3টে উদাহরণ দিই, যেমন আমাদের দেশে ছোট, মাঝারি এবং নারী উদ্যোক্তা আছে অনেক, তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে, তারা চাইলেই কিন্তু আপনার ঢাকার ফ্যাক্টরিকে নিয়ে একটা অদূর ডিস্ট্রিক্টে যে জায়গা কিনে করতে পারবে না, সেই জায়গায় আমি বলবো গভর্নমেন্ট এই জায়গায় আমাদেরকে রিফাইন্যান্সিং করে এই ছোটো, মাঝারি এবং নারী উদ্যোক্তাদেরকে দিতে হবে, এবং তারা যে বিদ্যুৎ গ্যাসটুকু ব্যবহার করত প্রায়োরিটি ভিত্তিতে এই সংযোগটা দিতে হবে, কারণ তাদের যে এতদিন অভিজ্ঞতা অর্জন করেছে সেটি কাজে লাগানোর জন্য। 50 বিলিয়ন সম্ভব এই কারণে, কঠিন কাজ, ডেফিনেটলি ইটস এ ভেরি টাফ আমি বলবো। তারপরেও আমি বলবো যে আমাদের এই মুহূর্তে বেশ কিছু গ্রিন ফ্যাক্টরি, প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি কিন্তু এসে গেছে। গত মাস, এই মাসে 7 তারিখে একেএইচ গ্রুপের একটা, অ্যাভা গ্রুপের একটা বিশাল বড় বড় কিন্তু গ্রিন ফ্যাক্টরি আসছে। আমার যেটা মনে হয় নেক্সট 2018-এর মধ্যে there will be another 200 গ্রিন ফ্যাক্টরি আমরা দেখতে পাবো। সেই জায়গায় কিন্তু আমাদের আরও কিন্তু আমাদের ক্যাপাসিটি বাড়বে। এখন যে গ্রোথ লাস্ট 3 মাসে আমরা দেখেছি, সেই 3 মাসের গ্রোথ যদি আমরা অক্টোবর মাসের প্রবৃদ্ধি দুটো সব ডবল ডিজিট ছিল, নভেম্বরে, ডিসেম্বরে আমাদের কিন্তু গ্রোথ ছিল 14% এবং তার আগে 14-18%। আমাদের যদি এই গ্রোথ যাচ্ছে, এই গ্রোথে কিন্তু আমরা কাভার করতে পারবো না। তবে আমাদের যে 200 ফ্যাক্টরি যে গ্রিন যোগ হবে, সেই জায়গায় সরকারের কিছু আমাদের নীতি সহায়তা লাগবে, অর্থাৎ পলিসি সাপোর্ট। সেখানে হয়তো আপনার জ্বালানি কিছু সাপোর্ট লাগবে, বিদ্যুৎ গ্যাসের, তা নাহলে কিন্তু আমরা ওইটা মিট আপ করতে পারবো না। 2018-র পরে যে
আমার যে আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমার মনে হয় আমাদের গ্রোথ হবে 20+। সেই ক্ষেত্রে সব দিকে যদি সাপোর্ট লাগে, শুধু শুধু গার্মেন্টস প্রোডাকশন করলে হবে না, টেক্সটাইল সেটার সাথে সাথে কিন্তু আরও কিছু দরকার। চিটাগং পোর্টেরকে ডিপ সি পোর্ট দরকার হবে, আমাদের 4 লেনটা তখন 6 লেনের দরকার হবে, আমাদের বাইলেন রাস্তা থাকতে হবে, ট্রেনকে আরও বেশি সচল করতে হবে। কারণ কন্টেনার খালি শুধু রাস্তা দিয়ে কিন্তু আপনি এক্সপোর্ট করেন, 50 বিলিয়ন যখন রপ্তানি হবে আমদানিও কিন্তু বাড়বে। অর্থাৎ আমার পোর্টের উন্নতি, আমার রোড কনস্ট্রাকশন, এগুলোও কিন্তু আমার মনে হয় এই সাথে লাগবে। শিল্প আইনের কথা বলেছেন আপনি, অবশ্যই আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি আমরা পরিচালনা করি সরকারের তো অবশ্যই একটা আইন আছে। আমরা বাংলাদেশ যেদিনই আমাদের স্বাধীন হয়েছে আমরা কিন্তু আইএলওর সাথে কিন্তু সিগনেটারি, অর্থাৎ আইএলওর যে নিয়ম কানুন আছে সেইগুলো অবশ্যই আমরা যে ইন্ডাস্ট্রি করব সেগুলো খাত ওয়াইজ সেগুলো আমরা মেনে চলব। তবে আমি মনে করি যে আমাদের প্রথম জেনারেশন হিসাবে আমাদের অনেক ছোটোখাটো ভুলভ্রান্তি আছে, তবে এখন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সেগুলো অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাদের সাথে কম্পিটিশন করা হবে। ডক্টর কামরুল ইসলাম। জি, দুটো কোশ্চেন ছিল, এগুলো অ্যান্সার দিয়ে আমি একটু সামারাইজ করতে চাই জি, ওনার please. সাথে। সেটা নিরাপত্তা সম্পর্ক মালিক এবং শ্রমিকদের, আপনার কোশ্চেন ছিল এটা। যখন মানে লিডার, আমি প্রথমে বলেছি যে সেফটি কালচার আর হেলথ সেফটি এনভায়রনমেন্ট উই শুড সে দ্য টপ লেভেল, এইটা টপ লিডার থেকে আসতে হবে। তার মানে একজন মালিক যখন মন থেকে এটা চাইবে, দ্যাটস দ্য সেফটি কালচার, আর তখন সম্পর্ক তো থাকতেই হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি সেই পর্যায়ে আছি? আমরা কিন্তু অনেক কাজ করছি এখন, এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স, সেটা নিয়ে আমার একটা, ওনারা যে আমাদেরকে হেল্প করছেন, এই যে বায়ার অর্গানাইজেশন, এখানে আমার একটু কোশ্চেন হচ্ছে যে আমাদের নিজেদের ক্যাপাবিলিটি বাড়ানো উচিত। আমাদের সব দেশে আপনারা দেখবেন যে সেফটি অর্গানাইজেশন থাকে, তাদের নিজস্ব অথরিটি, দ্যাট সামথিং লাইক দ্যাট উই শুড হ্যাভ আওয়ারসেলফ। এবং আপনাদের মতো যারা আছেন এখন স্টাডি করছেন, তারা যাতে সেফটি ইঞ্জিনিয়ারিং যে নলেজগুলো, টার্ফি আছে বোধহয় এখনো বাংলাদেশে আমার জানার মধ্যে নর্থ সাউথের হেলথ সেফটি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু স্টাডি হচ্ছে মাস্টার্স লেভেলে, বাট উই শুড, ইটস এ ভেরি ডিটেল ইঞ্জিনিয়ারিং। আমি যে ডিটেকশন সিস্টেম বসাচ্ছি, অনেক বসাচ্ছি, সালাম ভাই বললেন যে আমরা অনেক কিছু করছি, ও জায়গাতে আমার একটু অরি আছে অ্যাজ এ টেকনিক্যাল পারসন। সেটা হচ্ছে যে এই যে আমরা যে বসাচ্ছি, বসুন্ধরায় কিন্তু ছিল, কিন্তু কাজ করেনি। প্রপার ইঞ্জিনিয়ারিং নলেজ এক্সপেরিয়েন্স উই ডোন্ট হ্যাভ এনাফ, কারণ আমরা মাত্র 2-3 বছর ধরে ওই লেভেলের কাজ করছি ডিটেল ইঞ্জিনিয়ারিং সেফটিতে। তাহলে ওই জিনিসগুলো আমাদেরকে ন্যাশনাল লেভেলে আমরা কিভাবে করতে পারি, এই জন্য আমি নর্থ সাউথে কথা বলেছি। আমরা সেপ্টেম্বরে একটা নলেজ শেয়ারিং সেমিনার, অ্যান্ড ফ্রম ইউরোপ, আমেরিকা, আই এম contacting some specialists in this sector, so we will invite them to speak, coming to Dhaka and speak about this. এইভাবে কিন্তু আমরা ইয়াং লিডার্সদেরকে, ফিউচার জেনারেশন ইন্ডাস্ট্রি লিডার্স, দে উইল বি লাইক দ্য সেফটি লিডার্স। আপনি শুধু একটা ইউনিভার্সিটির কথা বললেন, আমি একটু যোগ করে দিই। এখানে ঢাকা ইউনিভার্সিটি সহ আরও সব ইউনিভার্সিটিতেই করেন, কারণ ঢাকা ইউনিভার্সিটি ইজ এ বিগ ওয়ান। আমার মনে হয় ওই সব জায়গায় দরকার শুধু আপনার সেফটি না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল কারিকুলামও কিন্তু ওখানে ঢোকাতে হবে। অনেকেই মনে করছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে ছাড়া আমার মনে হয় বড় চাকরি পাওয়া যায়। আমার ইন্ডাস্ট্রিতে এখন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তারা ইন্টারেস্টেড এবং কাজ করছে, তারা কিন্তু অনেক ভালো রেমুনারেশন পাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্য অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস বা ইন্ডাস্ট্রির কারিকুলামগুলা যদি একটা ইন্টার্ন হিসাবে দেওয়া হয় তাহলে হবে। একটা জিনিস আমি ভুলে গেছি, আপনাকে অ্যাড করে দিই, নদীর পানির কথা বলেছিলেন, সেটা ইটিপি। ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে, ফিনান্স ইনস্টিটিউশন, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের এতে আইএফসি আছে, জাইকা আছে, এরপরে আমাদের আরও কি বলবো, যে ফরেন ইনস্টিটিউশনগুলো আমাদেরকে ফান্ডগুলো দিচ্ছে, খুব লো কস্ট ফান্ড। সেই ফান্ডগুলো যাতে আমরা, সরকার পাচ্ছেন কিন্তু ম্যাক্সিমাম 1%। এইগুলো যখন ল্যান্ডিং হচ্ছে, তখন 9% ল্যান্ডিং হচ্ছে। আমার আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রস্তাবনা থাকবে যে এইগুলোকে ম্যাক্সিমাম, আমার কত হলে কিন্তু প্রফিট করানো যায়। ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি করতে হলে আমার বুড়িগঙ্গার পানিকে এখনও আবার সেই ব্লু পানিতে রূপান্তরিত করা যায়, কেন যাবে না? আমরা যেন এই টাকাটা যাতে আমরা ওই 1%-টা 3%-এর মধ্যে যদি আমার
অন্টারপ্রেনার অথবা উদ্যোক্তাদেরকে আমি দিতে পারি, তাহলে যে ইন্ডাস্ট্রিগুলো এক্সিস্টিং আছে সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব উইথ নিয়ার ফিউচার হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের সময় কম, আমি কনক্লুশনটা একটু ড্রপ কনক্লুশন করে দিচ্ছি। ওনার একটা কোশ্চেন ছিল যে আর্থকুয়েক আমাদের যে রিস্ক, উই আর ইন হাই রিস্ক লেভেল, এটা নিয়ে আমাদের বুয়েটের অনেকে কাজ করছেন এবং আলাদা ইনস্টিটিউট আছে যারা এটা নিয়ে রিসার্চ করছেন, এবং ইন্টারন্যাশনাল লেভেলেও এই সব জিনিসগুলো আসতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ এ নিউ প্রজেক্ট। গ্রিন প্রজেক্টসের কথা বললেন যে আমরা ইঞ্জিনিয়ারিং হ্যাড অলসো হিউম্যান ফ্যাক্টরস, হিউম্যান এরর্স, এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আমাদের নলেজ বাড়াতে হবে, লোকাল নলেজ বাড়াতে হবে। আমার সামারি হচ্ছে যে এই যে সেক্টরস কুড বি ঢাকা ইউনিভার্সিটি, অল দ্য ইউনিভার্সিটিস, উই ওয়ান্ট টু সি সেফটি কমপ্লায়েন্স ইন অল ইউনিভার্সিটিস, ইভেন ইন মেনি আদার ইনস্টিটিউটস, এবং সেইটার জন্য আই পার্সোনালি লাইক টু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। I will be here, living here, even for helping in this sector. If I could do that, I will feel that I have contributed a little bit I have taken from this country. ডক্টর কামরুল ইসলাম, সালাম মুর্শিদি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নেব আরেকটা বিরতি। বিরতির পরও আমরা কথা বলবো শিল্প নিরাপত্তা নিয়ে। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট সাংবাদিক, রেফায়েত আলী মৃধা এবং বদরুল আলম। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন 3 গ এবং আমরা কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো দি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মৃধা এবং দৈনিক বণিক বার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ বদরুল আলমের সঙ্গে। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। যারা রেফায়েত, গ্রিন ইন্ডাস্ট্রির কথা আমরা শুনছি যে 200 নতুন গার্মেন্ট ইন্ডাস্ট্রি গ্রিন ইন্ডাস্ট্রি হিসাবে আসবে। এই গ্রিন ইন্ডাস্ট্রি বলতে ওনারা কি বুঝাচ্ছেন আসলে একটু বলবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। গ্রিন ইন্ডাস্ট্রির কনসেপ্ট বাংলাদেশে আসছে এখন, এটার সত্য। নাম্বারটা দিন দিন বাড়ছে। এখন সম্ভবত ইন্ডাস্ট্রিতে 20 থেকে 25টা গ্রিন ফ্যাক্টরি আছে গার্মেন্ট সেক্টরে। আজকে আমি যেই তথ্যটা জানি সেটা হচ্ছে আরও 70টা গ্রিন ফ্যাক্টরি খুব শীঘ্রই অপারেশনে আসবে, আর প্রায় 200-র মতো ফ্যাক্টরি পাইপলাইনে আছে। কয়েক বছরের মধ্যে হয়তো এটা আসবে। আমাদের ইন্ডাস্ট্রির নিরাপত্তার জন্য এখন এই মুহূর্তে গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন ফ্যাক্টরি খুবই একটা মানে কার্যকর এবং প্রয়োজনীয় বিষয়। কারণ হচ্ছে গ্রিন ফ্যাক্টরি শুধু নিরাপত্তার জন্যই দরকার তা না, গ্রিন ফ্যাক্টরি একটা মেসেজ ক্যারি করে টু দ্য ইন্টারন্যাশনাল রিটেইলার্স, টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস, দ্যাট পিপল, এন্টারপ্রেনাররা এখানে সাস্টেনেবল বিজনেসের কথা ভাবছেন। কারণ গ্রিন ফ্যাক্টরিতে কতগুলো সুবিধা রয়েছে, যেমন প্রথমতই হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নতি। কারণ হচ্ছে গ্রিন ফ্যাক্টরিতে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ওপেন স্পেস রাখতে হয়, মানে খালি জায়গা রাখতে হয়, যাতে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের সময় শ্রমিকরা যাতে এখানে চলে আসতে পারে। এবং আরও কতগুলো পরিবেশগত সুবিধা রয়েছে, যেমন কম পানি কিভাবে ইউজ করা যায়। আমি একটা টেকনোলজি সম্পর্কে বলি, যেমন 1 কেজি ফেব্রিক্স ওয়াশ করার জন্য বাংলাদেশে এখন 300 লিটার পানি দরকার, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 60 লিটার। তো আমরা এখানে মানে গ্রাউন্ড ওয়াটার যেটা বলি, মাটির নিচে যে ওয়াটারটা, আমাদের প্রতি বছরই হচ্ছে ঢাকা শহরে একটা কত মিটার, সম্ভবত 2.5 মিটার হচ্ছে লেয়ার নিচে যাচ্ছে, পানির লেয়ার নিচে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের বেশি পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণে। সো ওয়াটার সেভিং টেকনোলজি যদি ইউজ করা হয়, এবং যারা গ্রিন ইন্ডাস্ট্রি করছেন তারা অনেকেই টেকনোলজি ইউজ করতেছেন। সো এখানে কিন্তু পানি আমরা প্রচুর পরিমাণে সেভ করতে পারতেছি। এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে লেস কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি। ওই গ্রিন ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার
25% সোলার এনার্জি ইউজ করা হয়। তারপর হচ্ছে আমরা সূর্যের আলোটা যেভাবে ইউজ করা হয়, এইটা একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে যে গ্রিন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে মোর কমপ্লায়েন্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিটেইলার যারা, তারা একটা বুঝতেই পারে যে না, এখানে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। এই সুযোগ সুবিধাগুলো রয়েছে আর কি বড় দাগে। আরো অনেক সুযোগ সুবিধা আছে, বাট আমরা যারা বদরুল আলম, অ্যাকর্ড, অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল এইসব অর্গানাইজেশনগুলি কাজ করছে, যে কাজ করছে তাতে নিরাপত্তার বিষয়ে কোনো উন্নতি হয়েছে কি এর মধ্যে? উন্নতি হয়েছে, যে জায়গাটার উন্নতি হয়েছে সেটা হচ্ছে কি যে কর্মপরিবেশ উন্নয়নের মানসিকতাটা হয়তো বা কিছুটা ডেভেলপ করেছে। এখন হ্যাঁ, সেখানে যেটা প্রবলেম, হ্যাঁ আমাদের অগ্রসরতা আছে, কিন্তু যেটা হচ্ছে কি যে আমাদের গতি যতটা হওয়া উচিত সার্বিক অ্যাসপেক্টে উন্নয়নের জন্য, সেই গতিটা কিছুটা সেই পেসে নাই যে গতিটা হওয়া উচিত। সেখানে হয়তো বা আপনার যে কোনো জিনিস পরিবর্তনের ক্ষেত্রে আমাদের মনে হয় এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করে। তো সেই ধরনের এবং কিছু কমপ্লিকেসিও আছে, যেমন আমাদের ডিউটি ফ্রি, যেটা আমাদের যে পায়ের ডোর, এগুলা ডিউটি ফ্রি আগে ছিল না, এখন হচ্ছে। তো এই হলো, এখন আমদানি করা শুরু হলো। সো সময়গুলো ওই কারণেও লাগছে, বিভিন্ন কারণেই লাগছে, কিন্তু হ্যাঁ তারপরেও আমাদের গতিটা আরও বাড়ানো প্রয়োজন মনে হয়। এটা কি সরকারের দিক দিয়ে না ইন্ডাস্ট্রির মালিকের দিক দিয়ে? এটা দুই দিক থেকে, ওই যেটা বললাম যে পলিসি, যেটা আপনার আগে ডিউটি ফ্রি ছিল না, মালিকদের কথায় আবেদনের প্রেক্ষিতে এখন ডিউটি ফ্রি হয়েছে, তারপরে এখন আমদানি করা শুরু হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার সঠিক পণ্যটাই আমি আমদানি করছেন কিনা মালিক যিনি, সেই বিষয়টা একটা শুরুতে প্রবলেম ছিল, এখন যদিও কাটতে শুরু করেছে যতদূর জানি। আমরা কিছু প্রশ্ন নিয়ে আমাদের দর্শকদের কাছে। জাস্ট আমি যদি কথা বলার সুযোগ থাকে, ওনার কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলি। এই পর্যন্ত, আজকে পর্যন্ত অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ইনিশিয়েটিভে ৩,৮০০ ফ্যাক্টরি ইন্সপেকশন হয়েছে। এর মধ্যে অ্যাকর্ড করেছে হচ্ছে ১৩৫৬টি, অ্যালায়েন্স করেছে হচ্ছে ৮২৯টি, আর হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ইনিশিয়েটিভ, যেটা আইএলও এবং বাংলাদেশ গভর্নমেন্ট মিলে যেটা করতেছেন, সেটা হচ্ছে ১৫৪৯টি। সো রানা প্লাজা কলাপসের পরে 2 বছর 9 মাস পার হলো। এর মধ্যে এই ৩৮০০ ফ্যাক্টরি ইন্সপেকশন এবং এতগুলো স্টেপ নিয়েছে, যেমন লেভেল ল অ্যামেন্ড করেছে, তারপরে এটা রুলস তৈরি করেছে, তারপর হচ্ছে অ্যাকর্ড, অ্যালায়েন্স তারা যে লিগালি বাইন্ডিং যে এগ্রিমেন্ট সেটা করেছে, তারপর হচ্ছে ডেটাবেস তৈরি করেছে, ওয়ার্কারদের ফ্যাক্টরি ডেটাবেস এবং পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটাবেস, যেটা কিনা ওয়ান অফ দ্য মেজর রিকোয়ারমেন্টস ফর রিগেইনিং দ্য জিএসপি টু দ্য ইউএস মার্কেট, সেইগুলো করেছে। আমি মনে করি যে, এবং আরেকটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন, প্রায় 350 ট্রেড ইউনিয়নকে অ্যালাউ করেছে আফটার দ্য কলাপস অফ রানা প্লাজা। সো ফ্যাক্টরির কর্মপরিবেশ, তারপর যে রানা প্লাজা কলাপসের পরে যে উদ্যোগগুলো নিয়েছে, আমি মনে করি এই জিনিসগুলো হয়েছে, একেবারে মন্দ হয় না আর কি, ভালো। আমরা যে ডাটাগুলি পেয়েছি, একটা ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 115টা রিভিউ প্যানেলে গেছে রেফার্ড হিসাবে, এবং ক্লোজ বন্ধ হয়েছে 37টা। তার মানে ৩৫০০ ইন্ডাস্ট্রি কি সেফটি কমপ্লায়েন্ট? এইটা আমরা যেটা দেখেছি যে মোর দেন 98% ফ্যাক্টরিজ আর সেফ। এবং তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা কলাপসের পর বলা হয়েছিল যে বাংলাদেশের অধিকাংশ ফ্যাক্টরি হচ্ছে আনসেফ, কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকর্ড, অ্যালায়েন্স, এ দুটো কিন্তু কারো কোনো ইন্টারফিয়ারেন্স নাই। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের মালিক, কারণ রিটেলারদের অ্যাসোসিয়েশন, রিটেলাররা এটা নিজেরা তৈরি করছে এই কারণে যে এখানে থার্ড পার্টি ইন্সপেকশন মিনস যে এখানে অন্য কেউ ইন্টারফেয়ার করতে পারে না, তাদের নিজস্ব এক্সপার্ট আছে এবং সারা ওয়ার্ল্ডের থেকে কিন্তু এক্সপার্ট নিয়ে আসছে। আমি জানি যে আমি কয়েকটা ইন্সপেকশনে ছিলাম, যে সাউথ কোরিয়া থেকে আসছে, অন্য অনেক দেশে যারা খুব রেপুটেড বডি আছে সেখান থেকে নিয়ে আসছে। তো ওনারাই কিন্তু বলেছেন যে মোর দেন 98% ফ্যাক্টরি হচ্ছে সেফ তাদের প্রাথমিক ইন্সপেকশনের পরে। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে
এই যে ফ্যাক্টরি রেমিডিয়েশন যেগুলো আমরা যে তারা যেটা ক্যাপ বলে আর কি, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেগুলো সাজেশন করেছে, এইগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হয়তো একটু কেউ একটু স্লো, কেউ একটু বেশি। এটারও আবার কারণ আছে, কারণ কিভাবে আপনার ইনস্টল করতে হবে, ফায়ার ডোর কিভাবে ইনস্টল করতে হবে, অনেকেরই জানা ছিল না এই টেকনোলজি। কারণ আমাদের এখানে তো ওই ধরনের সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত ছিলাম না। স্প্রিংকলার সিস্টেম আমরা অনেকেই জানতাম না, বাট এটা হচ্ছে এখন আস্তে আস্তে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান পলাশ বলছি। আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃদা স্যারের কাছে, যে শিল্পের নিরাপত্তা বিষয়ে আমরা অনেক মালিকপক্ষের ভূমিকার কথা শুনেছি এবং শ্রমিকদের ভূমিকার কথা শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার প্রশ্নটি হচ্ছে বজুল আলমের কাছে। তাজরিন ও রানা প্লাজায় যে দুর্ঘটনাটা ঘটলো, সরকার কি পদক্ষেপ নিয়েছে নিরাপত্তার জন্য? যদিও কোনো দুর্ঘটনা কারোর প্রত্যাশা থাকে না, তা আমরা কি আমাদের দুটো দুর্ঘটনার পরে আমরা নিজেরা কিছু শিখছি এবং আমাদের সেই লেভেলে ইমপ্রুভমেন্ট আসলে কি হচ্ছে যতটুকু হওয়া উচিত ছিল? আসসালামু আলাইকুম, আমি রোমানা। আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃধা স্যারের কাছে, যে আমাদের দেশে কিন্তু চাইল্ড লেবারের উপরে বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড আইন থাকা সত্ত্বেও শিশু শ্রমিকরা কিন্তু আছে। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য আমাদের শিল্প খাতে কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন বা নিবেন বলে মনে করছেন? আমি যদি আপনার প্রশ্নের উত্তরটা দিই প্রথমে, যে সাধারণ মানুষের কি করা উচিত। এই যে আমরা যে কথাগুলি বলছি, সরকার, রিটেইলার, তারপর হচ্ছে সাধারণ গার্মেন্ট মালিক, তারা যে অ্যাকশনগুলো নিচ্ছে, এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, সাধারণ মানুষের ভয়েসকে রেজ করার জন্যই কিন্তু আজকে এই অবস্থায় গেছে। আপনি একটা দেখেন যে প্যারাডাইম শিফটটা কিভাবে হলো। রানা প্লাজা কলাপসের পরে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট সেক্টর একটা বড় ধরনের রিফর্মসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? আপনার ভয়েস, আমার ভয়েস, সাধারণ মানুষের ভয়েসের কারণে যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে রানা প্লাজা কলাপসের পরে সারা ওয়ার্ল্ডের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এই ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের লোকজন, কাস্টমাররা দোকানের সামনে গিয়ে, শোরুমের সামনে গিয়ে স্লোগান দিয়েছে যে আমরা এই রকম জিনিস চাই না। তাদের যে ভয়েসটা রেজ হয়েছে, এবং আমি তো মনে করি বাংলাদেশের যে শিল্পের নিরাপত্তা, কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, এটা যথেষ্ট অগ্রগতি হয়েছে তাদের ভয়েসের কারণে। আর আরেকটা হচ্ছে যে শিল্পের নিরাপত্তার জন্য আমরা কিছু করছি না। ডেফিনেটলি অনেক কিছুই তো হচ্ছে। সরকার, বাংলাদেশ সরকার, রানা প্লাজা কলাপস হয়েছে এপ্রিলের 24 তারিখ 2013 সনে। বাংলাদেশ গভর্নমেন্ট লেবার ল অ্যামেন্ড করেছে ওই বছরই জুলাইয়ের 15 তারিখ পার্লামেন্ট। ওইখানে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়নিজমকে কিভাবে এখানে বলা হয়েছে যে যদি কোনো ফ্যাক্টরিতে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন না দেওয়া হয়, ইন্টারন্যাশনাল রিটেইলার তাদের সাথে বিজনেস করবে না। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে 30% ওয়ার্কারকে এগ্রি করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা প্রেশারও আছে যে ট্রেড ইউনিয়ন করতে হবে, অ্যালাউ করতে হবে। জি বদরুল, আমি যদি রিফাত ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্টারি করি, যে আপনি বলেছেন সাধারণ মানুষের কি করার থাকতে পারে। এখন এই ঘটনা দুটো থেকে আমাদের একটা শিক্ষার জায়গা মনে হয় আছে, যেমন আমাদের নিজেদের জায়গা থেকে, যেমন আমরা বাসায় চুলা যখন ব্যবহার করছি, আমাদের গ্যাসটা যেন আমরা খালি খরচ না করি, কারণ ওই গ্যাসটা পরে ব্লাস্টের একটা কারণ হতে পারে। তো এই যে ব্যক্তিগত পর্যায়ের যে সচেতনতা, এই দুইটা ঘটনা মনে হয় ওই বিষয়গুলোকে মনে হয় আরও, কারণ আপনারাও একসময়, আপনারা একসময় এন্টারপ্রেনারশিপে আসতে পারি, তো সেই সময় সচেতনতা কাজ করতে পারে। আমার জন্য স্পেসিফিক একটা প্রশ্ন ছিল যে সরকার কি পদক্ষেপ নিয়েছে। সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু যেমন ভাইয়া বললেন লেবার ল অ্যামেন্ড করেছেন, আপনার তারপরে লেবার ল যে ইমপ্লিমেন্ট করার জন্য যে গাইডলাইন, সেই বিধিমালাটাও রুলস সেটাও তৈরি হয়েছে, খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের আবার একটা ড্রব্যাকসও আছে, কিন্তু তারপরেও তৈরি হয়েছে। কিন্তু আপনার সরকারের এই পদক্ষেপগুলো কিন্তু বাস্তবায়ন করবে মালিকরা। তো সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, এবং সেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে একসঙ্গে হয়ে সেই উদ্যোগগুলো তৈরি হয়েছে। তো সেই যে উদ্যোগগুলো, যে কমিটমেন্টগুলো আমরা করেছি, সেগুলো এখন বাস্তবায়ন কতটুকু করব, সেই বিষয়গুলো তো মনে হয় আমাদের নজর দেওয়ার আছে, এবং সেখানে সরকারেরও অনেক কিছু করার আছে তার রেগুলেটরি বডিগুলোর মাধ্যমে। আমি আরেকটা প্রশ্ন আমাকে করা হয়েছিল চাইল্ড লেবার নিয়ে। দুইটা জিনিস আমরা কখনোই চাই না। একটা জিনিস হচ্ছে চাইল্ড লেবার, আর একটা হচ্ছে এক্সপ্লয়টেশন অফ লেবার, মানে নিষ্পেষণ, শ্রমিক নিষ্পেষণ। যেটা বাংলাদেশ হচ্ছে স্বাধীনতার পরে, বিশেষ করে 75, 76, 78-এর দিকে
যারা গার্মেন্টের উদ্যোক্তা তারা কিন্তু নিজস্ব স্পৃহা থেকে তাদের এই বিজনেসটা শুরু করেছে। এখানে কিন্তু কেউ বলে না যে ভাই তোমাকে আমি এত কোটি টাকা দিলাম তুমি ইন্ডাস্ট্রি শুরু করো, বাট দে স্টার্টেড বাই দেয়ার ওন, বাই দেমসেলফ। 1995 সনে বাংলাদেশকে আইএলও বলেছে যে তোমার দেশ চাইল্ড লেবার ফ্রি। গার্মেন্ট ইন্ডাস্ট্রির বাইরে আমাদের চাইল্ড লেবার যেগুলি আছে এগুলি সম্বন্ধে একটু হ্যাঁ, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে চাইল্ড লেবার তো আছে। আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। 3 গতে আরো একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন 3 গ এবং আমরা কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে। সাথে আছেন রেফায়েত উল্লাহ মৃধা এবং মোহাম্মদ বদরুল আলম। যারা রেফায়েত, বিরতিতে যাওয়ার আগে আমরা শিশু শ্রম নিয়ে আলোচনা করছিলাম। অন্য শিল্প যেগুলি আছে, গার্মেন্টসের বাইরে যে শিল্পগুলি আমাদের আছে, ওইখানে কিন্তু এখন পর্যন্ত শিশু শ্রম দেখা যায় বা আছে। এই রোধে আমরা কি করতে পারছি? সবচাইতে বাংলাদেশের যদি এক্সপোর্টকে চিন্তা করি, রপ্তানিকে ভাবি, 81% হচ্ছে গার্মেন্ট থেকে আসে। এবং বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বড় যে এটা প্রথমেই কোনো ইন্ডাস্ট্রির নাম আসলে গার্মেন্ট ইন্ডাস্ট্রির নাম আসে। তো অন্য অন্য যেসব সেক্টরে চাইল্ড লেবার রয়েছে সেটা হচ্ছে রেগুলেটর বলেন, প্রাইভেট সেক্টর বলেন বা স্টেক হোল্ডার বলেন, ইন্টারন্যাশনাল কোম্পানি, ওনাদের নজরে কিন্তু ওই জিনিসটা এখনো আসছে না। চাইল্ড লেবার অন্য অন্য সেক্টর আছে, হিডেন অনেকটা, মানে আমরা হয়তো দেখি না বা কেউ আছে। তবে এই বিষয়ে আরও বেশি কঠোর হওয়া উচিত, কারণ আমরা কখনোই ঝুঁকিপূর্ণ কাজে শিশুদেরকে নিয়োজিত করতে পারি না। এটা কারণ হচ্ছে যখন তার স্কুলে যাওয়ার সময় তখন তো সে ঝুঁকি, যেটাকে আমি হ্যাজার্ডাস ওয়ার্ক বলি, এবং হ্যাজার্ডাস ওয়ার্ক রোধ করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। জনাব বদরুল, আইএলও অনেক কাজ করেছে শিশু শ্রম নিয়ে অন্য অন্য সেক্টরে, গার্মেন্টস ছাড়া অন্য সেক্টরে, তার কোনো ফল হয়েছে কিনা? প্রথমে একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে এখানে আমরা ম্যাক্সিমাম যে কথাগুলো বলছি মূলত রফতানিমুখী পোশাক শিল্প নিয়ে, এবং এই যে 3,500 যে সংখ্যাটা বাইরেও তো শিল্প, ইনফ্যাক্ট আপনার পোশাক খাতেই আমাদের লোকাল ইন্ডাস্ট্রি, আমরা আমাদের স্থানীয় বাজার, সেখানে যে পোশাক সেইখানের যে পোশাকগুলো তৈরি হচ্ছে সেইখানে চাইল্ড লেবার প্রচুর পরিমাণ আছে, এবং সেখানে আপনার কর্মপরিবেশের সমস্যা অসংখ্য। ইভেন আপনার কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 700-800 কারখানা আছে যারা নন মেম্বার, এবং এরা শুধু সাবকন্ট্রাক্টই করে। এই অ্যাসেসমেন্টের আওতায় কিন্তু তারা নাই। এবং এই যে 700-800 ছাড়াও আরও অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আসলে আপনার এই অ্যাসেসমেন্টের মধ্যে আসা উচিত ছিল, হয়তোবা কোনোভাবে আসে না, হয়তোবা আসবে, কিন্তু আমাদের ফোকাস কিন্তু এই জায়গাটায়। তো আমাদের যদি এভাবে করে কিছু কিছু জায়গাও যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা একটা সময় গিয়ে অনেক, আপনি যেটা বললেন যে আইএলও অনেক কিছু করছে, কোনো ফল হয়েছে কিনা, তো ফোকাসটা এখন পর্যন্ত শুধুমাত্র মনে হয় রফতানিমুখী শিল্পগুলোর দিকেই আছে। আমাদের আরও অনেক স্কোপ আছে যাওয়ার, অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলো বললেন। তো সুফলটা কতটুকু সেটা আসলে মনে হয় ওগুলো কভার করার পরে সুফলের কথাটা মনে হয়। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম, আমি ইস্টাফিল ফরাজি। আমার প্রশ্ন হচ্ছে বদরুল আলম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশে সব ছোট বড় মিলে প্রায় 4 থেকে 5 হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রি রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 200 গ্রিন ইন্ডাস্ট্রি করা হবে, এবং অলরেডি মনে 20-25টা হয়েছে যেটা শুনলাম। তো বাকি যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ঢাকার আশেপাশে এবং ছোট মিলে, সেগুলোর জন্য পদক্ষেপ নেওয়া হবে কিভাবে? সেগুলোর জন্য একটা অ্যাক্সিডেন্ট হলে দেখা যাচ্ছে আরও বেশি দুর্ঘটনা ঘটতে পারে, তখন সেই কর্মীদের অবস্থা কি হবে? প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে আপনার এখন পর্যন্ত যে গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, আপনার দেখেন এত অ্যাসেসমেন্টের পরেও কিন্তু কিছুদিন আগে একটা কারখানায় আমাদের আগুনের ঘটনা ঘটেছে। তো এখানে ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডাররাও বলেন যে শতভাগ নিরাপদ বলে আসলে ইন্ডাস্ট্রিতে কিছু নাই, কারণ এটা বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, কেমিক্যাল থাকে, নানা রকম উপকরণ আমরা ব্যবহার করি। শতভাগ নিরাপদ, হ্যাঁ, আমার আগুনটা যেন না ধরে সেই স্টেপটা কতটুকু আমরা স্ট্রেনথেন করতে পারছি, সেইটা জিনিসটা মনে হয় অনেক বেশি জরুরি। আর যেটা গ্রিন ইন্ডাস্ট্রির কথা বললেন, গ্রিন ইন্ডাস্ট্রি এখন 200 কথা এসেছে, 200 এখনও পাইপলাইনে আছে, হবে। এই যে যারা গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলছেন, ভাইয়াই বললেন এখন পর্যন্ত 20-25টার মতন অপারেশনে, আমার মনে হয় অপারেশনটা আরও কম,
20-25টা তারা গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য প্ল্যান করেছে। তার মধ্যে 5-6টা কি 10টার মনে হয় অপারেশনের মধ্যে আছে। এখন এখানে প্রথম কথা হচ্ছে কি যে রাতারাতি কোনো ইন্ডাস্ট্রি, কারণ এই ইন্ডাস্ট্রিগুলো 100-150 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, রাতারাতি ইন্ডাস্ট্রি তো হয় না, সময় লাগে। এই যে আমরা কিছুদিন আগে একটা গ্রিন ইন্ডাস্ট্রি লঞ্চিং হলো, সেটা শেষ করতে এক বছর লেগেছে। অনেক দ্রুতগতির ছিল বলেই সেটা 1 বছরে শেষ হয়েছে। তো একটা ইনভেস্টমেন্ট কখনো আসলে 1 বছরেও হয়তো বা হয় না, আরও সময় লাগতে পারে। তো আপনি যে গ্রিন ইন্ডাস্ট্রির কথা বললেন, সেটার বাস্তবতা তো এরকম যে আরও আসলে সময় দেওয়া প্রয়োজন, এবং সেই সময়টা আমরা কতটুকু সচেতনভাবে কাজ করতে পারছি সেই সচেতনতা প্রয়োজন। আর হচ্ছে গিয়ে আপনার অন্যান্য ইন্ডাস্ট্রি, সেগুলো তো অ্যাসেসমেন্ট চলছে, এবং তারা আরও যত সচেতন হবে তত সেফটি নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে। আমি ওনার সাথে একটা বিষয় অ্যাড করি যে গ্রিন ইন্ডাস্ট্রি কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু না যে এটা করতেই হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। বাট যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা সবচেয়ে সেফ কর্ম পরিবেশ নিশ্চিত করাটা হলো ম্যান্ডেটরি। গ্রিন ফ্যাক্টরি করছেন ওনারা, অনেক স্টেপ এগিয়ে যাচ্ছেন সেফটি বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য। বদরুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সুদের হার ডাবল ডিজিট নিয়ে শিল্প উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেক শিল্প উদ্যোক্তা অভিযোগ করেন অতিরিক্ত সুদের কারণে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এমত অবস্থায় এর সমাধান করবে আপনাদের পরামর্শ কি? আমি আর কয়েকটা প্রশ্ন একসাথে নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আলম বলছি। আমার প্রশ্ন হচ্ছে রেফায়েত আলী মৃধা ভাইয়ের কাছে। বর্তমান শিল্পখাত যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের শ্রমিক, আমাদের যারা কর্মচারী আছে, তাদের বর্তমান ইন্ডাস্ট্রি যে ওনাররা আছে, তারা তাদের যে মেডিকেল সেফটি, তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে তারা কতটুকু কাজ করছে, আপনার রিসার্চ সম্বন্ধে একটু বলতেন প্লিজ। আমার নাম মাজারুল ইসলাম। রুগ্ন শিল্পে গভর্নমেন্টের আরও নজর দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আমার প্রশ্নটা হচ্ছে বদরুল আলম স্যারের কাছে। মিডিয়া যেহেতু আমাদের দর্পণ স্বরূপ সমাজের, কিন্তু আমরা কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই মিডিয়ার অনেক প্রভাব সেখানে দেখতে পাই, কিন্তু ঘটনার আগেও আমরা মিডিয়ার বেশি প্রভাব দেখতে পাই না কি? কিংবা ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরেও আমরা দেখি যে মিডিয়া স্টপ হয়ে যায়, এর কারণ কি? বদরুল, আপনার থেকে শুরু করি। আমার প্রথম প্রশ্নটা ছিল ইন্টারেস্ট রেট নিয়ে। আপনার এখনই আপনার বেশ কিছু প্রসেস চলছে, যেমন আইএফসি, ইউএসএআইডি বেশ কিছু ফান্ড দিয়েছে রেমিডিয়েশনের জন্য। তো সেগুলো আপনার এগুলো স্টেক হোল্ডাররা ক্লেম করছেন যে আসলে এগুলো অনেক হাত ঘুরে স্বল্প সুদ আর থাকছে না। তো সেক্ষেত্রে স্টেক হোল্ডারদেরই মতামত, আমরা তো আসলে ওনারা কি করছেন, কি হচ্ছেন, এই বিষয়গুলো আমাদের অবজারভেশনে থাকে। মেকানিজমটা ঠিক আমরা তো আসলে তৈরি করে দিতে পারি না। তো যেটা হচ্ছে কি, যতদূর ওনারা বলছেন, যেটা হচ্ছে কি, এটা যদি সেন্ট্রালি কন্ট্রোল করা হয়, যে আইএফসি, ইউএসআইডি এরা 5-6টা ব্যাংককে নমিনেট করে দিচ্ছে যে এই ব্যাংকের মাধ্যমে এই লোনগুলো যাবে, কিন্তু এটা যদি সেন্ট্রালি করা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্টের কোনো জায়গায়, তাহলে মনে হয় এই যে প্রসেসগুলোও কমে আসবে, দীর্ঘসূত্রিতা কমে আসবে, সেই সঙ্গে অনেক হাত না ঘোরার ফলে ডিজিটটা, ওই স্বল্প সুদটাও বজায় রাখা খুব সম্ভব যাবে। উনি যে প্রশ্নটা করছেন, আমি প্রশ্নটার উপর একটা ইয়ে রাখতে চাই, সেটা হলো যে ঘটনা ঘটলে পরেই মিডিয়া যাবে, তারপরে ফলো আপ করছে কিনা এটা একটা ব্যাপার, কিন্তু ঘটনার আগে যেটা হয় সেটা হলো অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য মিডিয়া কতটুকু। জি, তো অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য যেমন আমরা তো আসলে এটা চাইলেই একজন টিভি সাংবাদিক বা রিপোর্টার গিয়ে বসে থাকতে পারি না যে এখানে আগুনটা ধরবে কি। তো সেইটার জন্য আমাদের একটু অপেক্ষাই করতে হয়তো বা যে কোনো কিছু ঘটলো কিনা। তো ঘটলে আমরা সেগুলা, এখন এইটা হয়তোবা হাউস টু হাউস এডিটোরিয়াল পলিসি সব কিছু মিলে এগুলো ভ্যারি করবে, কিন্তু যারা এগুলোকে ফোকাস দেওয়ার জন্য তারা কিন্তু রেগুলারলি এগুলো ফলো আপে রাখে। সো এখানে ঠিক মিডিয়াকে দোষারোপ করার কিছু নয়, বরং আপনাদের আপনাদের সহযোগিতাটা মনে হয় আরো প্রয়োজন। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম, যেমন আমাদের আজকের অনুষ্ঠানটা 3 গ, তো এখানে যেহেতু আগেই তুলে নেওয়া হয়েছে, অনেকে এটা দেখে ইন্সপায়ার হবে যে হ্যাঁ নিয়ন্ত্রণের জন্য আছে। তো এরকম অনেক অনুষ্ঠান আমার মনে হয় যে শুরু করা উচিত যাতে নিয়ন্ত্রণ হয়। এবং এটার সঙ্গে সঙ্গে যে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা বা অ্যাওয়ারনেসটা থাকার জন্য গভর্নমেন্ট যেসব বডি আছে তারা যদি আরো স্ট্রং ভাবে কাজগুলো করে, রোলটা প্লে করে, সেটা। এইখানে আমি একটা দিতে চাই, কথা বলতে চাই যে রানা প্লাজা কলাপসকে যদি আমি উদাহরণ হিসেবে ধরি, রানা প্লাজা কলাপস মিডিয়াতে যেভাবে আসছে, এটা কিন্তু ঘটনার পরে আসছে, কিন্তু এখানে একটা জিনিস কখনোই উল্লেখ করা হয় না বা হচ্ছে না, হইলেও এটা জুড়ে সুরে আসছে না। এই রানা প্লাজা কলাপসের জন্য কারা দায়ী? এটা কিন্তু যেটা বলা হয় যে মালিক পক্ষ দায়ী,
মালিক তো সে বিজনেস করবে, কিন্তু এখানে তো রেগুলেটরি বডি ছিল, রেগুলেটরি বডিগুলির রোলটা কি ছিল, তাদের কি ভূমিকাটা ছিল, আমার মনে হয় এটা আরো খুব ভালো করে দেখা দরকার ছিল। কারণ সকালবেলা যখন তাদেরকেও ইয়েতে আনা উচিত, কারণ ওইখানে আমরা যতটুকু জেনেছি যে ওই বিল্ডিংটার পারমিশন ছিল মনে হয় 3 তলা বা 5 তলা করার জন্য, কিন্তু ওই বিল্ডিংটা একটা ডুবার মধ্যে ছিল, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরাটও মনে হয় করা হয় না। সেখানে 8 তলা করা হয়েছে এবং অনেক ভারী যন্ত্রপাতি উপরে রাখা হয়েছে। এইসব সার্টিফিকেশন কিভাবে পেলো সেই জিনিসটা এখানেই আসে, যে গভর্নেন্সের বিষয়টা আসে। যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে এটা চলতেই থাকতো। মালিক তার কস্ট এফিসিয়েন্সি করার জন্য সে যতটা সম্ভব কস্ট কমানোর চেষ্টা করবে, কিন্তু সেইটা কস্ট কমানোর ফলে যে শ্রমিকের নিরাপত্তা বা তার নিজের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, সেটার জন্যই কিন্তু গভর্নমেন্টের রোল প্লে করা। বিজনেসের মধ্যে যে গভর্নেন্সটা আছে এটা অনেকে জানেই না। রানা প্লাজা কলাপসের পরে আমরা এটা বুঝতে পারলাম যে না, এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি যেসব কেমিক্যাল একদম আমাদের ইয়ের পানিতে ছেড়ে দিচ্ছে, এটাও তো আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু তারপরে আমরা কতটুকু করতে পারছি এটার এগেইনস্টে, কতটুকু রিপোর্ট হচ্ছে, এই জিনিসটা এখন আসছে কিন্তু। এবং পার্টিকুলারলি যদি আমি বলি যে এই ক্ষেত্রে ডেইলি স্টার একটা ক্রেডিট নিতেই পারে, সেটা হচ্ছে যে ডেইলি স্টার কিন্তু নদী বাঁচাও আন্দোলন, তারপরে হচ্ছে শিল্পের বর্জ্য, আমরা কিন্তু অনেক বড় করে এটা সবসময় আমরা চাই যে এই পরিবেশ রক্ষা করার জন্য এই বিষয়গুলো কিন্তু এখন আসছে, একেবারে যে আসে না সেটা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার যদি চিন্তা করেন, যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো হচ্ছে গাজীপুর বেসড, আশুলিয়া, সাভার, এসব নারায়ণগঞ্জ, এইসব অঞ্চলে হচ্ছে যে সেন্ট্রাল ইটিপি যেটা বলে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা, এটা কিন্তু নাই। এটা যদি হতো তাহলে হয়তো ওই যে আমরা যে বলি যে পানি অপচয় রোধ করা যেত, পানিকে রিইউজ করা যেত। অনেকে এটা কিন্তু নিজস্ব পদ্ধতিতে শুরু করেছে, যেমন টয়লেট ফ্লাশের জন্য কিন্তু ওই কেমিক্যালের যে ওয়াটারটা রিট্রিট করে ওয়াটারটা ইউজ করা হয়, ওইটা ইউজ করা এইভাবে কিন্তু আসছে টেকনোলজিটা। তো ওই বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসা আরো বেশি বেশি করে আসা উচিত। আমি একটা ওই উনি যে প্রশ্নটা করেছেন যে বর্তমানে ইন্ডাস্ট্রি মেডিকেল সেফটি কি অবস্থা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই এইভাবে, শ্রমিকদের নিউট্রিশনাল ভ্যালু, শ্রমিকদের নিউট্রিশন যদি এনশিওর না করা হয়, কোনো ফ্যাক্টরি রান করবে না। আমার যত ইনভেস্ট করতে পারে, কারণ শ্রমিক যদি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে তাহলে পরে সে ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে তারপরে হচ্ছে সে প্রোডাকশনটা দিতে পারবে। আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের এখন ভাবার সময় আসছে যে শ্রমিকদের হেলথ কিভাবে আরো ভালো করা যায়। সেটা হচ্ছে তার বাসস্থান, যেটা ডরমিটরির কথা বলা হচ্ছে। শ্রমিকদের বেতনের একটা অধিকাংশ ভাগ চলে যায় হচ্ছে তাদের থাকার পেছনে, ঘর ভাড়া হিসেবে। তো ওইখানে যদি আমরা তার লিভিং স্ট্যান্ডার্ডটা আরো উপরে নিতে পারি, তাহলে আমাদের কমপ্লায়েন্স আরো ভালো হবে, শ্রমিকদের স্বাস্থ্য ভালো থাকবে, শ্রমিকদের জন্য আরো শ্রমিকদের ছেলেমেয়েরা যারা আছে তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা, তাদের হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজ দেওয়া, এইসব বিষয়গুলো আসা উচিত। এখন আসা উচিত মানে কি, এগুলির যদি না থাকে তাহলে কিন্তু কোনো শ্রমিকই তার মালিকের জন্য কাজ করতে পারবে না। আর রুগ্ন শিল্প হচ্ছে, আমি বলি এটা হচ্ছে আমি বলবো যে রুগ্ন শিল্পটা দুই ধরনের হতে পারে, আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে রুগ্ন শিল্প হচ্ছে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রুগ্ন শিল্প গ্রাজুয়েট হতে হতে উপরে চলে যায়, এটা হলো আরেকটা দিক। এখন আপনি যেইভাবে বিষয়টাকে দেখেন, আমি এটা পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে একটা রুগ্ন শিল্প যদি সে যদি হেলদি হয়ে যায়, রুগ্নের যদি হেলদি হয়ে যায়, তাহলে ভালো পজিশনে যায়, দেখবেন একটা ফ্যাক্টরি কিন্তু 20,000 শ্রমিক নিয়োগ দিতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওই মালিকের ইচ্ছা থাকতে হবে যে আমি আর রুগ্ন থাকবো না, আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ রুগ্ন শিল্প যাদের আছে তাদের অধিকাংশই, আমি সবার কথা বলবো না, অধিকাংশেরই হচ্ছে একটা ইচ্ছা থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে আমি সরকারের কাছ থেকে রুগ্ন বলে সারা বছর একটা সুযোগ সুবিধা নেব, কিন্তু আমার রুগ্ন থেকে আর বের হয়ে আসবো না, এই জিনিসটা আছে।
বদরুল, অনেক রিপোর্ট করা হয় অনিয়মের বিরুদ্ধে, কিন্তু ফ্রাস্ট্রেশনের ব্যাপার হইল যে যাদের এগুলি ঠিক করার কথা তারা হয়তো দেখেন না বা দেখেও কোনো গুরুত্ব দেন না, ফ্রাস্ট্রেশন আসে। আপনার কি ফ্রাস্ট্রেশন আসে? প্রথম কথা যে যখন দেখি যে যতটুকু অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল, তখন এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও আসে, বিভিন্ন লেবার অর্গানাইজেশন তারা সার্ভে করে, কারণ আজকাল তো সব স্বচ্ছ, কোন কারখানার কতগুলো কারখানা আছে, মানে কোন বায়ারের কতগুলো কারখানা আছে সেগুলো সব পাবলিকলি ওপেন। তো হ্যাঁ, সেখানে প্রোগ্রেসগুলো যখন ওই মাত্রায় না, তখন আমরা যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে লেখালেখি করি, কাজ করি, আমাদের এক ধরনের ফ্রাস্ট্রেশন গ্রো করে। তবে এটাও ঠিক যে হ্যাঁ, আমরাও হয়তো বা মাঝে মাঝে মনে হয় যে না, আমরা মনে হয় অনেক বেশি আশা করেছি, যে গতিটা হয়তো অনেক বেশি আশা করছি, এটাও মাঝে মাঝে মনে হয়। কিন্তু তবে তার মানে এই না যে ওই গতিটা একদম সঠিক গতি, কিন্তু গতিটা আসলে আরও সচেতনভাবে বৃদ্ধি করা প্রয়োজন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রেফায়েত, রিপোর্টগুলি কতটুকু ইফেক্টিভ হয়? আমাকে যদি এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো অবশ্যই প্রত্যেকটা রিপোর্টের বড় ধরনের ইফেক্টিভনেস আছে। কারণ হচ্ছে আমরা যে পত্রিকা লিখি, বদরুল বণিক বার্তায় লেখে, আমি ডেইলি স্টারে লিখি, এরকম আমাদের মতো অনেক ইয়াং জার্নালিস্ট এখন কিন্তু আছে যারা প্রফেশনে আছে, টেলিভিশনে আছে। ডেফিনেটলি এটা একটা বড় ধরনের পরিবর্তন আনতে সাহায্য করেছে। এবং আমি সবচাইতে বারবার আমি এক কথাটাই বলি, রানা প্লাজা কলাপস। রানা প্লাজা কলাপসের ইনসিডেন্ট পত্রপত্রিকায় যেভাবে আসছে, আমি এটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলেছে ইন্টারন্যাশনাল রিটেলারদের উপরে, বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলেছে লোকাল পিপল, তারপর হচ্ছে সরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটিস সবার, যার ফলে কিন্তু আজকে এই রিফর্মসটা আসছে। এটা অনেক বড় ধরনের ভূমিকা ছিল। রিফায়েত, আপনার ফোকাস হয়ে যাচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, কতটুক কার্যকর হয় আপনার রিপোর্টটা? যেমন মনে করেন আপনি এই পানি দূষণ, নদী দূষণ এগুলি নিয়ে লিখছেন এবং দেখানো হচ্ছে, ছবি আপনি দিচ্ছেন যে তার আনট্রিটেড ওয়াটার ওয়েস্ট চলে যাচ্ছে নদীতে, আপনি লেদার ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল বলেন, কিন্তু যারা এটার ফাইনালি যে কার্যকর হবে এই জিনিসগুলি, এই রিপোর্টগুলি দেখানো যে জিনিসগুলি, এগুলি কতটুকু হচ্ছে আপনি মনে করেন? আমি এই বিষয়টাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন হাজারীবাগের ট্যানারের রিলোকেশন। তাহলে আর বুড়িগঙ্গা তো মরতো না। এটা কিন্তু পত্রপত্রিকা শুধু ডেইলি স্টারে আসছে তা কিন্তু না, হ্যাঁ, পুরো মিডিয়াতে আসছে, অনেক জায়গাতে আসছে। কিন্তু ওনাদেরকে একটা আলটিমেটামও দিয়েছিলেন, কিন্তু ওই যে 72 ঘন্টার মধ্যে এখান থেকে ওইখানে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে এটা হাজারীবাগ থেকে সাভারে যাবে, এটা হচ্ছে এখন সিদ্ধান্ত হয়েছে। এখন কত দিনে যাবে এটা আমি কিন্তু 30 বছর যাবত হ্যাঁ শুনছি। এখন আমরা হয়তো সামনে পড়ছি, শুনবো। এই বিষয়গুলো খুব দ্রুত করা উচিত, কারণ এখন এই যেটা আমরা বলি ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের আর ওই বিলাসিতার জায়গাটুকু নেই যে আমাদের প্রচুর ওয়াটার রিসোর্সেস আছে। কারণ আমরা এক সময় বলতাম যে জলে বাংলাদেশ হচ্ছে পানির দেশ, পানি যে একটা বড় সম্পদ, এটা আমরা অনেক দেরিতে বুঝতে পেরেছি। তো যেটা বুড়িগঙ্গা আমরা অলরেডি এটা ড্রাই আপ হয়ে গেছে, যে এখানে আমরা পানিটা ইউজ করতে পারতেছি না। তো আমার মনে হয় যে কোনো একটা মেকানিজমকে ইউজ করে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। পত্রিকায় কিন্তু আসতেছে এটা, পত্রিকার একটা সেকেন্ড আমি বলি যে পত্রিকা কিন্তু লিখে যেতে পারবে, কিন্তু পত্রিকা নিজে গিয়ে ঠিক করে দিতে আসতে পারবে না। বদরুল, 30 সেকেন্ডে বলবেন আপনার পত্রিকা কতটুকু এফেক্টিভ এইসব কাজে? এটা আমার ব্যক্তিগত মতামত। কোনো গণমাধ্যম মনে হয় একার সেই জায়গাটা মনে হয় ক্রেডিবিলিটি, মানে একাই কোনো একটা সিস্টেম বদলায় ফেলবে, এই বিষয়টা মনে হয় পারবে না। ওভারঅল মনে হয় মানে সামষ্টিকভাবে জিনিসটা দেখতে হবে। বদরুল আলম, জনাব রেফায়েত, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের শিল্প এবং কলকারখানা নিরাপত্তা আরও জোরদার হোক, এই প্রত্যাশা রেখেই শেষ করব আজকের 3গতে। স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নাম্বারে। 3গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।